নিজস্ব ব্যবস্থাপনায় চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল, জনবল সংকটে পরিচালনা কঠিন হওয়ার শঙ্কা। শ্রমিকের বিষয়গুলো ডিল করতে অপারেটর, এখন এই পুরো বিষয়টা যদি চট্টগ্রাম বন্দর নিজে ডিল করে তাহলে তার জন্য একটা বার্ডেন হয়ে যাবে। বান্দরবানে বেপরোয়া চোরাচালান চক্র, রমরমা ব্যবসায়ী সীমান্তে গর্জনিয়া বাজারে ২৬ কোটি টাকা ইজারা। বরগুনা কুমিল্লার পর চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, বিভিন্ন জেলায় বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। এবং চিকিৎসক সংকটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বন্ধ অস্ত্রোপচার, চাঁদপুরে নেই জলাতঙ্ক প্রতিরোধী টিকা। স্বাগত এখন জনপদে, পুরো আয়োজন জুড়ের সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ বছর চালানোর পর সবচেয়ে আয়বর্ধক ও আধুনিক কন্টেইনার টার্মিনাল এনসিটি প্রথম নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ৭ জুলাই বর্তমান অপারেটরের সাথে চুক্তির মেয়াদ শেষ হলেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। এক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতি পরিচালনা ও আইটি ব্যবস্থাপনায় ৪২ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বন্দর চেয়ারম্যান। ব্যবহারকারীরা বলছেন, জনবল সংকট এবং পূর্ব অভিজ্ঞতা না থাকায় টার্মিনাল পরিচালনা করা বন্দরের জন্য কঠিন হবে। আরও জানাচ্ছেন হাজিরা শিউলি। চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয়ের প্রায় অর্ধেক যোগান দেয় নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি। ২০০৭ সালে নির্মিত ২৫০০ কোটি টাকা বিনিয়োগের এই টার্মিনালে অপারেটর নিয়োগ নিয়ে শুরু থেকেই ছিল অনিয়মের অভিযোগ। প্রথম কয়েক বছর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দেশীয় অপারেটর সাইপ পাওয়ার টেক এনসিটি চালালেও দীর্ঘদিন ধরে বিনা টেন্ডারে বারবার মেয়াদ বাড়িয়ে উন্মুক্ত ক্রয় পদ্ধতিতে কাজ করছে সাইপ পাওয়ার টেক। এই প্রক্রিয়া বহাল রেখেই ২০২৩ সালে বিশ্বের পঞ্চম বৃহত্তম টার্মিনাল অপারেটর দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার ভার দেওয়ার সিদ্ধান্ত নেয় বিগত সরকার। অন্তর্বর্তীকালীন সরকারও এই প্রক্রিয়া এগিয়ে নিলেও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগ সময় সাপেক্ষ হওয়ায় জানুয়ারিতে আবার সাইপ পাওয়ার টেকের চুক্তির মেয়াদ ৬ মাস বাড়ানো হয়, যা শেষ হবে ৬ জুলাই। যদিও বিদেশি প্রতিষ্ঠানকে না দিয়ে এনসিটি বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়ে আন্দোলন করছে শ্রমিক কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দল। এর আগে ২০০৯ সালে বিদেশি প্রতিষ্ঠানকে দিতে দরপত্র আহ্বান করা হলেও বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও এমপিদের হস্তক্ষেপে বাতিল হয়। এবার সাইফের সাথে চুক্তির মেয়াদ আর না বাড়িয়ে গেল ১৮ জুন নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক সভায় ৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দরকে এনসিটি চালানোর জন্য নীতিগত সিদ্ধান্ত হয়। এরপরই নিজস্ব ব্যবস্থায় এনসিটি চালাতে বিভিন্ন যন্ত্রপাতি পরিচালনা ও আইটি খাতে ৪২ কোটি টাকা ব্যয়ের অনুমোদনের অনুরোধ জানিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বন্দর চেয়ারম্যান। পণ্য খালাসে প্রয়োজনীয় শ্রমিক না দেয়া এবং অতিরিক্ত বিল করা সহ সাইপ পাওয়ার টেকের কাছে বন্দর ব্যবহারকারীরা জিম্মি ছিলেন দাবি করে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিএনএফ এজেন্টরা। এদিকে সরকারি ব্যবস্থাপনায় গেলেও সেবার গতি যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখার তাগিদ বন্দর ব্যবহারকারীদের। ১৭ বছর ধরে আন্দোলন হয়েছিল, কেউ কিছু করতে পারেনি। একটা করাপশন থেকে আমরা মুক্ত হয়েছি, একছত্র আধিপত্য থেকে আমরা মুক্ত হয়েছি। চট্টগ্রাম বন্দরের সমস্ত ইকুইপমেন্ট চট্টগ্রাম বন্দর ৬ মাসের জন্য এই এনসিটি চালানো কোনো সমস্যা আছে বলে আমি মনে করি। আমাদের যে জাহাজগুলো আসে সেই জাহাজগুলো থেকে কন্টেনার নামানো, সেই কন্টেনারগুলোকে প্লেস করা, ফুলে ডেলিভারি দেওয়ার যে সকল ব্যবস্থাপনাগুলো আছে সেগুলোতে তারা কিন্তু একটা অভ্যস্ত হয়ে গেছে। বন্দর যদি নিজে ব্যবস্থাপনায় ফিরে যায় সেটিকেও আগে একটু খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের যে ব্যবস্থাপনাগুলো এখন আছে সেই ধরনের সার্ভিসগুলো এবং সেই ধরনের দক্ষ তাদের যে লোকজন আছে সেগুলোকে দিয়ে যেন অপারেট করা হয়।
এনসিটির সিংহভাগ যন্ত্রপাতি চট্টগ্রাম বন্দরের হলেও অধিকাংশই পরিচালনা করছে বেসরকারি অপারেটরের জনবল। এছাড়া দীর্ঘ 17 বছর কন্টেনার হ্যান্ডলিং ও পণ্য ডেলিভারিতে সরাসরি সম্পৃক্ততা নেই বন্দরের শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের। ফলে হুট করে নেওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করছেন বন্দরের সাবেক এই কর্মকর্তা। শ্রমিকের বিষয়গুলো ডিল করতে অপারেটর, এখন এই পুরো বিষয়টা যদি চট্টগ্রাম বন্দর নিজে ডিল করে তাহলে তার জন্য একটা বার্ডেন হয়ে যাবে। এই বিশাল কাজটা যদি আমাদের চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারীর উপরে দেওয়া হয়, এইটা খুব একটা সুখকর সমাপ্তি ঘটবে না। যে জায়গায় নজর দেওয়ার কথা চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারীদের, সেই জায়গায় না দিয়ে সেই পণ্য হ্যান্ডেলিংয়ের জায়গায়, যেটা বেসরকারি অপারেটর করতো, সেই জায়গায় পুরো ফোকাস দেবে। বছরে প্রায় 13 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিং করে এনসিটি। এই টার্মিনাল থেকে বছরে বন্দরের আয় 1000 কোটি টাকারও বেশি। G2G ভিত্তিতে অত্যাধুনিক এই টার্মিনালটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া চলছে। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে ফেনীর ছাগলনাইয়ার বন্যা পরবর্তী উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। সেখানে কথা বলছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শিক্ষা এবং একটা স্বাস্থ্য খুবই দুর্বল জায়গা, এবং আপনারা দেখছেন যে আমরা এই দুটো জায়গাকে প্রকাশ করেছি, এবং সাথে ধর্মীয় কথা আমরা অনেক ধর্ম নিয়ে কথা বলি, কিন্তু কতটুকু আমরা মানুষ হিসেবে ধর্ম পালন করি সে ব্যাপারে এখনো অনেক সময় সংযোগ থেকেই যায়, কারণ আমাদের কার্যক্রমে তা প্রমাণ পাই না আমরা। তো এই জন্য আমরা এই তিনটা জায়গাকে প্রকাশ করেছি এখানে, এবং আমরা চাই যে আমাদের এই এলাকা থেকে যে ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে আসবে তারা মনে রাখবে শাহীন ভবনের নামটা, তারা মনে রাখবে, এবং তারা একটা সুন্দর একটা আদর্শ নাগরিক হিসেবে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে সেখানে যেখানেই কাজ করবে। এবং অবশ্যই তাদের জন্য বিমান বাহিনীর দরজা সবসময় খোলা থাকবে, এবং তারা যদি বিমান বাহিনীতে যে কোনো পরিসরে আসতে যোগদান করে তাদেরকে আমরা অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে নেওয়ার চেষ্টা করব। এছাড়া আমাদের ত্রাণ কার্যক্রমে যেটা আপনারা শুনেছেন, আমি এখানে যখন এসেছিলাম, পরবর্তীতে ল্যান্ড করেছিলাম, যখন একটুখানি এই জায়গাটা ঠিক করা গেছিল, তখন প্রথমে আমি জানিয়েছিলাম যে এখানে শিশু খাদ্যের ভীষণ অভাব চলেছে, এবং আমি যাওয়ার সাথে সাথে এইটাতে প্রায়োরিটি দিয়ে আমরা এখানে শিশু খাদ্য বিতরণের জন্য ফোকাস করি, যেটা অত্যন্ত কাজে লেগেছে। এখানে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে ফেনীর ছাগলনাইয়ার বন্যার পরবর্তী উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। সেখানে কথা বলছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রশাসনের নানামুখী পদক্ষেপও বান্দরবান মিয়ানমার সীমান্তে থামানো যাচ্ছে না চোরাচালান। দুর্গম অঞ্চল ও যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে চক্রের সদস্যরা। অবৈধ পথে ঢুকছে গবাদি পশু ও মাদকসহ বিভিন্ন পণ্য। এই সুযোগে এক গর্জনিয়া বাজারেই ইজারা হয়েছে 26 কোটি টাকায়। শক্তিশালী চোরাচালান চক্র ও হুন্ডির মাধ্যমে অবাধে 1000 কোটি টাকা পাচার হয়ে গেলেও জনসচেতনতাকে গুরুত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন। বান্দরবান থেকে রিজভী রাহাতের প্রতিবেদন। পাহাড়ে ঘন সবুজের সমারোহ, উঁচু নিচু পথ চলে গেছে গভীর থেকে গভীরে। বান্দরবানের ঘন সবুজ যেন হাতছানি দিয়ে ডাকে, বাঁধতে চায় মায়াজালে। তবে এই সৌন্দর্যের আড়ালে পার্বত্য এ জেলায় দুর্গম যোগাযোগ ব্যবস্থার সুযোগে গড়ে উঠেছে শক্তিশালী চোরাচালান চক্র। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তের দৈর্ঘ্য 271 কিলোমিটার। এর মধ্যে বান্দরবানের নাইখংছড়ি সীমান্তের ফুলতলি, চাকডালা, তম্ব্রু, ঘুমধুম ও লেমুছড়ি পয়েন্ট যেন চোরাচালানের স্বর্গরাজ্য। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির পরও সীমান্ত দিয়ে থামছে না চোরাচালান। দুর্গম অঞ্চলের সুযোগ নিয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে চোরাচালান চক্র। অবাধে ঢুকছে গবাদি পশু, মাদকসহ বিভিন্ন পণ্য। তবে মিয়ানমার ও পার্বত্য এলাকার বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন তাদের অর্থের যোগান নিশ্চিতে চোরা কারবারিতে সহায়তা করছে বলে দাবি স্থানীয়দের। চোরাচালানের মাধ্যমে যেটা আসতেছে, গরু, ইয়াবা, এটা সরবরাহ করে এর টাকাগুলি নিয়ে এরা অস্ত্র চোরাচালান মজুত করতেছে। এই মুনাফার জন্য নিম্ন আয়ের মানুষজন বিশেষ করে নিজের জীবনের চিন্তা না করে অর্থের পিছনে ছুটছে, যে কারণে তারা মাইন্ড বিস্ফোরিত হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন খাদ্যদ্রব্য, বিভিন্ন পণ্য অবৈধভাবে মিয়ানমারে পাচার হচ্ছে, এবং মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার হচ্ছে। এগুলো আমি মনে করি অতি সত্বর বন্ধ করা উচিত।
সীমান্তের চোরাচালান পরিস্থিতির অবনতির বড় প্রমাণ মেলে গত বছর 2.5 কোটি টাকায় ইজারা হলেও এবার ইজারা হয়েছে 26 কোটি টাকায়। বাজারটি কক্সবাজারের রামু উপজেলার মধ্যে হলেও নাইক্ষ্যংছড়ির কাছে এবং আইন শৃঙ্খলার বিষয়টিও দেখভাল করা হয় নাইক্ষ্যংছড়ি থেকেই। এ বাজারের রসিদেই বৈধতা দেয়া হয় চোরাই গরুর। পাশাপাশি এই রুট ব্যবহার করে রোহিঙ্গা অনুপ্রবেশেও জড়িত শক্তিশালী চক্রটি। অবৈধ কাজে হুন্ডি ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাচার হচ্ছে হাজার কোটি টাকা। বাংলাদেশ থেকেও অহরহর পণ্য ওইদিকে পাচার হচ্ছে। এই টাকাগুলো হুন্ডির মাধ্যমে, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এবং বাংলাদেশে বিভিন্ন ফন্ডের মাধ্যমে টাকাগুলো পাচার হচ্ছে। বর্ডার ক্রস করে যে কোনো প্রকারেই আমাদের এখানে বাংলাদেশে আসতেছে, এরা কিছু ক্যাম্পে যাইতেছে, কিছু বিভিন্ন জায়গায় স্থান নিতেছে আর কি। তবে এ বিষয়ে পুলিশ ও বিজিবির কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আর স্থানীয় প্রশাসন জানায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি স্থানীয়দের সচেতনতার মাধ্যমে চোরাচালান প্রতিরোধ করা সম্ভব। আমরা শুধুমাত্র জনসচেতনতাটাই নিয়ে কাজ করতে পারি। প্রতিরোধ বা ওদেরকে চ্যালেঞ্জ করা বা অভিযান এগুলো মূলত বিজিবিটাই করেন আর কি। ওনাদের দায়িত্ব ওনারা পালন করছেন। ওনাদের যতটুকু সাপোর্ট আমাদের পক্ষ থেকে দরকার, যেমন লজিস্টিক গাড়ি বা এরকম রিকুইজিশন করে দেয়, এটা আমরা ওনাদেরকে হেল্প করতেছি। পাশাপাশি আমাদের ইউনিয়ন পর্যায়ে মাঝে মাঝে বিভিন্ন সভা হয়, সেখানে জনসচেতনতামূলক কার্যক্রম চলে। চোরাচালান দমন ও নিরাপত্তা বিবেচনায় সীমান্ত এলাকার বাজারে নজরদারি বাড়ানো এবং যৌথ অভিযানিক দল গঠনের দাবি সীমান্তবাসীর। এখন বান্দরবান। টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকবাহী হাউস বোট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। রাতে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশের ক্ষতি রোধে ওয়াচ টাওয়ার এবং আশপাশের এলাকার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী হাউস বোট চলাচল বন্ধ থাকবে। এছাড়াও সুনামগঞ্জ জেলার বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণের ক্ষেত্রে জেলা প্রশাসনের জারিকৃত বিভিন্ন নির্দেশনা পালনের জন্য অনুরোধ জানানো হয়েছে। জীববৈচিত্র্য রক্ষায় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় এই বিজ্ঞপ্তিতে। বর্ষার পানি আসার পর থেকেই টাঙ্গুয়ার হাওরে প্রতিদিন অবাধে ঘুরছে 200-র বেশি হাউস বোট, যেখানে উচ্চ শব্দে চলে জেনারেটর ও গান বাজনা। রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবি ও এনবিআর সংস্কার কমিটিতে সংস্থার যৌক্তিক প্রতিনিধি অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে কলম বিরতি পালন করছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা। এতে বন্ধ স্বাভাবিক কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে যুক্ত হয়েছে হাজারা শিউলি। শিউলি, কাস্টম কর্মকর্তাদের কলম বিরতি কর্মসূচি কতক্ষণ নাগাদ চলবে? এতে সেবা গ্রহীতাদের কোনো ক্ষতি হচ্ছে কিনা, তারা আসলে এই বিষয়টি নিয়ে কি বলছেন? রাত্রি প্রায় বেলা 12টা পর্যন্ত এই কলম বিরতি কর্মসূচি চলবে। সকাল 9টা থেকে যদি ধরি তাহলে 3 ঘন্টা এই কলম বিরতি কর্মসূচি পালন করবেন তারা। এবং এর আগে গত মে মাসেও কয়েক দফায় তারা জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে 2 ভাগে বিভক্ত করার প্রতিবাদে তারা কলম বিরতি কর্মসূচি পালন করেছিলেন। এবং ঈদের আগে এই কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দরে ব্যাপক কন্টেনার জট তৈরি হয় এবং বন্দর ব্যবহারকারীরা বা ব্যবসায়ীরাও বেশ ক্ষতিগ্রস্ত হন, যেহেতু শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করতে না পারলে বা শুল্ক পরিশোধ না করে কিন্তু তারা পণ্য ডেলিভারি নিতে পারেন না। এবং এই ক্ষেত্রে 4 দিনের ফ্রি টাইমের পর প্রতিদিন প্রায় 20 ফিট কন্টেনার ক্ষেত্রে তাদের $24 করে তাদের জরিমানা গুনতে হয় এবং 40 ফিট কন্টেনার ক্ষেত্রে $48 করে জরিমানা গুনতে হয়। এবং এক সপ্তাহ পরপর কিন্তু এই জরিমানার পরিমাণ আরও বাড়ে এবং যেটা আসলে এক ধরনের বার্ডেন বা বোঝা হয়ে দাঁড়ায় এবং যা পরবর্তীতে ভোক্তাকে পোহাতে হয়। এবং আজকে যে কলমবিরতি কর্মসূচির কারণে দেখতে পাচ্ছেন যে সবগুলো টেবিলই ফাঁকা এবং যদিও সিএনএফ এজেন্টরা এসে ওয়েট করছেন, অনেকেই জানতেন না যে আসলে আজকে এই কলমবিরতি কর্মসূচি আছেন। তারা বলছেন যে আসলে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের বা কাস্টমসের কর্মকর্তাদের কোনো যদি দাবি থাকে তাহলে সেটা তারা এনবিআর এর সাথে কথা বলে সেগুলো তারা সুরাহা করতে পারেন। কিন্তু এভাবে আসলে ব্যবসা বাণিজ্যকে বা আমদানি স্টেক হোল্ডারদেরকে জিম্মি করে এই ধরনের কর্মসূচি আসলে গ্রহণযোগ্য নয় এবং এটার কিন্তু বেশ নেতিবাচক প্রভাব আছে এবং বন্দরে কিন্তু কন্টেনার হ্যান্ডলিং এবং বন্দর অপসারণ কার্যক্রমে কিন্তু এর একটি বিরূপ প্রভাব পড়ে এবং সাথে সাথে কিন্তু অন টাইমে কিন্তু শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন না হলে রফতানি শিপমেন্টও কিন্তু বাধাগ্রস্ত হয়
আমদানিকারকরাও ব্যাপক ক্ষতির মুখে পড়েন এবং যে স্বাভাবিক যে তাদের শুল্কায়ন কার্যক্রম সেটা বিলম্ব হলে তারা পণ্য যথাসময়ে ডেলিভারি নিতে পারেন না। তো এর আসলে অনেকগুলো প্রভাব রয়েছে এবং একটির সাথে আরেকটি যুক্ত। এখানে তাদের যে কর্মঘণ্টা সেটাও কিন্তু তাদের অনেক বেড়ে যায় এবং যেহেতু তারা সকালে কাজ করতে পারেন না, এমনিতেও কিন্তু সার্ভারের সমস্যার কারণে স্বাভাবিক কার্যক্রমও কিন্তু বিঘ্নিত হচ্ছে। প্রায় প্রতিদিনই কিন্তু সার্ভারের প্রবলেম বা স্বাভাবিক যে গতি সেটি ধীর গতিতে চলার কারণেও তারা তাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারে না। এর মধ্যে এই ধরনের কলমবিত কর্মসূচি হলে তাদের উপর ব্যাপক চাপ পড়ে যায় এবং প্রতিদিন চট্টগ্রাম কাস্টমার হাউজে প্রায় আমদানি ও রফতানি মিলে প্রায় 7 থেকে 7,000 বিল অফ এন্ট্রি বা আমদানি রফতানি পণ্য চালানের নথি দাখিল হয় এবং সেই ফাইলগুলো কিন্তু অনেক জমে যায়। তো তারা আশা করছেন যে আসলে আলাপ আলোচনার মাধ্যমে এই ধরনের কর্মসূচি থেকে তারা বেরিয়ে আসবেন, না হলে কিন্তু দেশের অর্থনীতিতে এটা একটি নেতিবাচক প্রভাব পড়ে। আর রাত্রি এই ছিল আমার কাছে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাদের কলমভিত্তিক কর্মসূচির সবশেষ। সারা দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যে কুমিল্লার দাউদকান্দির পৌরসভা এলাকা ও বরগুনা জেলাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে আরও জানাতে বরগুনাতে আছেন জিয়াদ মাহমুদ, কুমিল্লায় মাসুদ আলম, চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। প্রথমে চলে যেতে চাই বরগুনায় জিয়াদের কাছে। জিয়াদ, আপনার কাছে জানতে চাই, এই যে বরগুনাকে কিন্তু বলা হচ্ছে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে আসলে স্বাস্থ্য বিভাগ, তো সেখানকার হাসপাতালগুলোর আসলে এখন কি পরিস্থিতি? ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কতজন রয়েছেন? রাত্রি বরগুনাকে ঘোষণা করা হয়েছে ডেঙ্গুর হটস্পট, কিন্তু এখানে ডেঙ্গু চিকিৎসার জন্য যে সেলস সেপারেটর মেশিন সেটি নেই, আইসিইউ সুবিধা নেই, সিসিইউ সুবিধা নেই, পর্যাপ্ত চিকিৎসক সেটি নেই এবং এখানে যারা চিকিৎসক রয়েছেন তারা রীতিমতো হিমশিম পাচ্ছেন। এখানে রোগীদের অভিযোগ হচ্ছে তাদের পকেটে টাকা পর্যন্ত নেই। এই যে ওয়ার্ডটি দেখছেন, আমি যে ওয়ার্ডটিতে রয়েছি, এই ওয়ার্ডের ঠিক কর্নারে গতকাল এক বৃদ্ধার মৃত্যু হয় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। এর ঠিক সামনে যদি আমরা যাই তাহলে দেখা যাবে যে বারান্দায় শুয়ে আছে আরেক বৃদ্ধা, যাকে রেফার করা হয়েছে বরিশালে, এবং সেখানে তাদের যে বরিশালে যাওয়ার মতো যে খরচ, আসলে সেই খরচটিও তাদের কাছে নেই বলে জানিয়েছেন। তো এখানে রোগী কল্যাণ সমিতি রয়েছে, অন্যান্য যারা রয়েছেন তারাও এগিয়ে আসছেন না এই মুহূর্তে। এখানে আমরা যতদূর জানতে পেরেছি সরকারি হিসেবে গতকাল পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে এবং বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা 10 জনের বেশি এবং সরকারি বেসরকারি মিলিয়ে মৃতের সংখ্যা 20 জনের মতো বলে জানিয়েছে এখানকার কর্তৃপক্ষ। তো এখানে যারা রোগী রয়েছেন, গত 24 ঘন্টায় নতুন করে 73 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে উপকূলীয় জেলা বরগুনায়। এ নিয়ে এবছরে মোট আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবে 2402 জন, বেসরকারি হিসেবে এই সংখ্যা কিন্তু আরো বেশি। কেননা অনেকেই এখানে যারা রয়েছেন ডেঙ্গু আক্রান্ত হন, অনেকেই প্রাইভেট ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক থেকে ট্রিটমেন্ট নিয়ে তারা অন্যত্র চলে যাচ্ছেন, বরিশালে চলে যাচ্ছেন, ঢাকায় চলে যাচ্ছেন। তো এখানকার যারা বেশিরভাগ মানুষ নিম্ন আয়ের মানুষ, জেলে কিংবা কৃষক শ্রেণী পেশার মানুষ, এ কারণে কিন্তু সবার পক্ষে এখান থেকে ঢাকা কিংবা বরিশালে যাওয়া সম্ভব না। তো এখানে আমরা দেখেছি যে হাসপাতালের যে ওয়ার্ডগুলো রয়েছে তার মেঝেতেও কানায় কানায় পূর্ণ রয়েছে ডেঙ্গু রোগী। এবং একটি বিষয় যে এখানে আইডিসিআর এর যে গবেষক টিম এসেছিল তারা জানিয়েছিলেন যে এখানে পানির যে সংকট, পানির সংকট থাকার কারণে বৃষ্টি পানি জমিয়ে রাখার প্রবণতা রয়েছে মানুষের মধ্যে এবং সেটি 3 থেকে 4 দিন যখন জমিয়ে রাখছেন তখনই কিন্তু ডেঙ্গু এডিসের উপস্থিতি সেখানে পাচ্ছেন। এই ক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই। এখন প্রশাসনের পক্ষ থেকে তারা এখানে পরিচ্ছন্নতা অভিযান কিংবা তারা যে জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন। তো তার পাশাপাশি যে বৃষ্টিপাত অব্যাহত থাকায় যে মশক নিধন কর্মসূচি সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। তারপরও প্রশাসন চেষ্টা করছেন, সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং একটি বিষয় যে এই হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে 12 জন চিকিৎসকের প্রদান করা হয়েছিলেন, তাদের মধ্যে থেকে অনেকজন এখনো পর্যন্ত যোগদান করেনি। এতে কিন্তু ক্ষুব্ধ রয়েছেন রোগী ও স্বজনরা। তো এই ছিল বরগুনার ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য আমার কাছে। বরগুনার খবর শুনছিলাম, এবার যেতে চাই কুমিল্লায় মাসুদের কাছে। মাসুদ, আমরা এতক্ষণ বরগুনার খবর শুনছিলাম, সেখানে কিন্তু দেখতে পেয়েছি চিকিৎসা সেবা ঠিক মতো পাচ্ছে না। এখন আসলে জানতে চাই কুমিল্লার কি অবস্থা, ডেঙ্গুতে যারা আক্রান্ত রয়েছেন তারা চিকিৎসা সেবা ঠিকঠাক মতো পাচ্ছে কিনা এবং চিকিৎসকরা আসলে কি পরামর্শ দিচ্ছেন রোগীদের? রাত্রি গত 24 ঘন্টায় কুমিল্লার শুধু দাউদকান্দি উপজেলাতে আক্রান্ত হয়েছেন আরও 98 জন ব্যক্তি ডেঙ্গুতে। এই নিয়ে আসলে এই উপজেলাতে আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমাদেরকে জানিয়েছেন যে সরকারি বেসরকারি হিসাব অনুযায়ী প্রায় 1800
রোগী রয়েছেন যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এখানকার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন আসলে কিট সংকট নেই, তবে অন্য যে যাবতীয় আসবাবপত্র বা যাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার যে বিষয়গুলো রয়েছে, যেমন মশারি থেকে শুরু করে বেড এবং নানান ধরনের ওষুধ, সেগুলোর কিন্তু একটু সংকট রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে এখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যিনি কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে তারা এখন পর্যন্ত যে পরিমাণ রোগী পেয়েছেন আক্রান্ত, তার অধিকাংশ রোগী হচ্ছে আসলে পৌরসভা এলাকার। সে দাউদকান্দি পৌরসভা এলাকাকে এই কারণে মূলত একটা হটস্পট এলাকা হিসেবে ঘোষণা করেছেন এবং সেখানে নানান ধরনের প্রচার অভিযান কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন যাতে করে মানুষ সচেতন হন, ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের যে বিভিন্ন ব্যবস্থা সেটা যেন কার্যকর ভূমিকা হয়ে থাকে। তবে মানুষের মধ্যে কিন্তু যে ডেঙ্গু সংক্রমণের যে সিমটমগুলো রয়েছে বা লক্ষণগুলো থাকে সেগুলো নিয়ে কিন্তু তারা হাসপাতালে আসছেন বহির্বিভাগে, কিন্তু তারা ভর্তি হচ্ছে না বা পরীক্ষা করানোর যে প্রবণতা সেটা কিন্তু আসলে একেবারে কম। তারা বলছেন যে যদি মানুষ নিয়মিত আসলে পরীক্ষা করিয়ে থাকেন বা পরীক্ষা করান তাহলে কিন্তু এর আক্রান্তের হার কিন্তু আরও অনেকাংশে বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে তারা বলছেন যে তারা বিভিন্ন ধরনের অভিযান চালানো হচ্ছে এবং পৌরসভা কর্তৃপক্ষ তারা বলছেন যে ডেঙ্গুর যে বিভিন্ন এলাকাগুলো রয়েছে, বিশেষ করে পৌরসভা এলাকার 5 এবং 6 নং ওয়ার্ড সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে সবচেয়ে বেশি সংক্রমণের হার রয়েছে। সেগুলোতে মশক নিধন বিভিন্ন কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে এডিস মশার যে প্রজনন ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো তারা ধ্বংসের জন্য বিভিন্ন ধরনের মশক নিধনের যে ফগার স্প্রে, জীবাণুনাশক স্প্রে তারা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে যাদের মধ্যে লক্ষণ রয়েছে তাদেরকে দ্রুত শনাক্ত করে তাদেরকে হাসপাতালে এনে বা চিকিৎসা দেওয়ার যে বিষয় রয়েছে সেগুলো তারা বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করেছেন। তবে তারা বলছেন যে পৌরসভা এলাকা থেকে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেটার দূরত্ব কিন্তু প্রায় 8 থেকে 10 কিলোমিটার, যার কারণে কিন্তু মানুষ ওই পৌরসভা এলাকা ছেড়ে কিন্তু তারা আসছে না, যার কারণে বেসরকারিভাবে তারা পরীক্ষা করতে গিয়ে নানানভাবে প্রতারণার শিকার হচ্ছেন। তো রাত্রি ছিল কুমিল্লা থেকে সবশেষ। এবার যেতে চাই চাঁপানবাবগঞ্জে সোহানের কাছে। সোহান, আপনি তো 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে রয়েছেন, সেখানকার পরিস্থিতি আপনার কাছে জানতে চাই এবং একই সাথে জানতে চাই যথেষ্ট চিকিৎসক রয়েছে কিনা সেখানে এবং চিকিৎসা নিতে এসে রোগীদের কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা। পাল্লা দিয়ে রোগীর সংখ্যা আমরা সকাল থেকে অবস্থান করছি সদর হাসপাতালে। আমরা দেখলাম এখানে সকাল থেকে ডেঙ্গু রোগীরা আসছেন এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে যে যারা পরীক্ষা করছেন তাদের মধ্যে 70% আক্রান্ত হচ্ছেন। এখানে এই হাসপাতালে এখন পর্যন্ত 47 জন চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা বলছেন পৌরসভার যে ড্রেনেজ ব্যবস্থা এটি অত্যন্ত খুবই খারাপ অবস্থা, এই জন্য মশার সংখ্যা বাড়ছে, মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত। চিকিৎসার ক্ষেত্রে কোনো ঘাটতি নেই, চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন ভালো সেবা দিতে এবং এখানকার সেবাতে এখানকার রোগীরাও খুশি। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সোনার মোড় এবং শিবতলা এছাড়াও বিশ্ব রোডের আশেপাশে যে পানি জমে থাকে ডেঙ্গু ব্যবস্থার কারণে এজন্য মূলত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন এখানকার চিকিৎসকরা। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের কাছে স্থানীয় বাসিন্দারা একাধিকবার যোগাযোগ করে তারা কোনো ব্যবস্থা নেননি বলে আমাদের এখন পর্যন্ত চাঁপানবাবগঞ্জে এই গত 3 মাসে 700 জন রোগী এই সদর হাসপাতাল থেকে ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন। রাতে চাঁপানবাবগঞ্জের সদর হাসপাতাল থেকে ছিল আমাদের। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সংখ্যা। নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। এবার একটু জানতে চাই করোনার খবর। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, এতক্ষণ আমরা ডেঙ্গু পরিস্থিতির খবর শুনছিলাম, আপনার কাছে জানতে চাই করোনা পরিস্থিতির আসলে কি খবর, করোনা পরিস্থিতির মোকাবেলায় কি কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে হাসপাতালগুলোতে, জানতে চাই আপনার কাছ থেকে। যশোর সদর হাসপাতালে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে 3 জন মৃত্যুবরণ করেছে। আমরা যতটুকু জেনেছি হাসপাতালে বিভিন্নভাবে তারা পদক্ষেপ নিয়েছেন, বিশেষ করে করোনা
আলাদা একটি ওয়ার্ড করেছে, সেখানে করোনা যারা রোগী আসবেন তাদের চিকিৎসা দিবেন, এবং এ পর্যন্ত আইসিইউ ওয়ার্ডের 3 জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে এমনটি আমরা জেনেছি। তার পাশাপাশি আমরা হাসপাতালের বাইরের পরিবেশটা দেখছি যে এখানে যারা চিকিৎসা নিতে আসছেন তাদের মাস্ক পরার জন্য তারা বলছেন, তারা এখানকার কর্মচারীরা রয়েছেন মাস্ক পরে এখানে হাসপাতালে আসার জন্য তারা বলছেন। বিশেষ করে আমরা হাসপাতাল দেখছি যে বেশিরভাগ মানুষ মাস্ক পরে আসছেন এবং সেবাটা নিচ্ছেন, যে স্বাস্থ্য সেবা সেটি নিচ্ছেন। পাশাপাশি যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে মাস্ক পরা সহ একটু নিরাপদ পরিবেশে চলাচলের কথা বলছেন। পাশাপাশি রোগবালাই হলে যে এই উপসর্গগুলো দেখা দিলে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেয় এবং যদি গুরুতর হয় সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হবে কিন্তু তারা পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন ফলমূল খাওয়ার কথা বলছেন, যে মৌসুমী ফল রয়েছে সেই ফলমূল খাওয়ার কথা কিন্তু তারা বলছেন, যে বিশেষ করে বিভিন্ন ফল কিন্তু ডাব এগুলো খাওয়ার কথা বলছেন। তো সব মিলে সাধারণ মানুষ আসলে কিছুটা 3 জন মারা যাওয়ার পর সাধারণ মানুষ কিছুটা আতঙ্কিত ছিল। তার পরবর্তীতে আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে একটু বিভিন্ন হাসপাতালে যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলায় কিন্তু আলাদা করোনা ওয়ার্ড রাখা রয়েছে। সব মিলে এই ছিল এখান থেকে আমার করোনার সর্বশেষ প্রাপ্তি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে টানা 4 মাস ধরে বন্ধ অপারেশন কার্যক্রম। হাসপাতালে অ্যানেস্থেশিয়া কনসালটেন্টের বদলি হয় এ অবস্থা সৃষ্টি হয়েছে। সরকারি হাসপাতালে অপারেশন কার্যক্রম বন্ধ থাকায় বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন রোগীরা। সদর হাসপাতালে জনবল সংকট, সেই সঙ্গে একের পর এক চিকিৎসক বদলি, ফলে এক প্রকার ভেঙে পড়েছে চিকিৎসা সেবা। অনিক চক্রবর্তী জানাচ্ছেন বাকিটা। চুয়াডাঙ্গার অন্তত 15 লাখ মানুষের চিকিৎসার ভরসাস্থল সদর হাসপাতাল, কিন্তু অনেকদিন ধরেই হাসপাতালটিতে মিলছে না যথাযথ চিকিৎসা সেবা। বাধ্য হয়ে রোগীদের যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও প্যাথোলজিতে। দীর্ঘদিন ধরেই নানা সীমাবদ্ধতায় চলছিল হাসপাতালের অপারেশন থিয়েটার। তবে হাসপাতালটির অ্যানেস্থেশিয়া কনসালটেন্টের বদলিতে সেটিও প্রায় বন্ধ 4 মাস। হচ্ছে না কোনো জরুরি অস্ত্রোপচার, ফলে ফিরে যেতে হচ্ছে রোগীদের। জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছি, কিন্তু বলছে এখানে অজ্ঞানে ডাক্তার নেই। কুষ্টিয়ায় যান, অন্য জায়গায় যান, এখানে এখন অবশ্যই ডাক্তার নেই, এখন 1-1.5 মাস পরে ছাড়া হবে। অপারেশন থিয়েটারের মতোই ভেঙে পড়েছে হাসপাতালের গোটা চিকিৎসা ব্যবস্থা। এমনিতেই 50 শয্যারও অর্ধেক জনবল দিয়ে চলছে 250 শয্যার চিকিৎসা। তার উপর প্রতিনিয়ত বদলি হচ্ছেন চিকিৎসকরা। শূন্য পদগুলোও দীর্ঘদিন খালিই থাকছে, ফলে নিয়মিত ভোগান্তিতে পড়ছেন রোগীরা। ডাক্তার আমাদের কনসালটেন্ট যেভাবে প্রেসক্রাইব করে শুধুমাত্র আমরা সেই চিকিৎসাটাই দিই, তাদের সুবিধা অসুবিধা দেখি। 4 মাস যদি অ্যানেস্থেশিয়া ডাক্তার না থাকে সেখানে কোনো জবাবদিহিতা নেই। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের নানা সীমাবদ্ধতার কথা। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও কোনো সমস্যার সমাধান মেলেনি বলেও দাবি করা হয়। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে জুনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেশিয়া পোস্টের পদায়নের জন্য আমরা বারংবার আবেদন জানিয়েছি। তো আমরা আশা করতেছি ইনশাআল্লাহ অতি সত্বর এই জিনিসটার সমাধান হবে। প্রতিনিয়তই আমরা আসলে যোগাযোগ রাখছি এবং এই বিষয়গুলো জানাচ্ছি যাতে এখানে একজন অন্তত অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট যাতে নিযুক্ত হয়। আমরা বারবারই চেষ্টা করছি যে একজন অ্যানেস্থেসিওলজিস্ট এখানে যাতে পোস্টিং হয়। সেই ক্ষেত্রে আমাদের এটা খুবই অত্যাবশ্যকীয়। আমরা সবসময়ই উপরে কথা বলছি, কিন্তু আমরা এখন পর্যন্ত ফলপ্রসূ কোনো রেজাল্ট পাইনি। 1970 সালে স্থাপিত সদর হাসপাতালটির নানা অব্যবস্থাপনায় প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে এখানকার জরুরি স্বাস্থ্যসেবা। আর তাই সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি বলে মনে করছেন এলাকাবাসী। এখন চুয়াডাঙ্গা। পোষা বিড়াল আর রাস্তার কুকুরের কামড়ে চাঁদপুর সদর হাসপাতালে প্রতিদিন গড়ে চিকিৎসা নিচ্ছেন অন্তত 30 জন। তবে কয়েকদিন ধরে হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকা না থাকায় স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বাড়ছে আতঙ্ক। স্থানীয়দের মতে কয়েক বছর ধরে প্রকৃতিতে বেড়ে ওঠা কুকুর বিড়ালকে টিকা না দেয়ায় বাড়ছে জলাতঙ্কের ঝুঁকি। আরও জানাচ্ছেন তালহা জুবের। শহর কিংবা গ্রাম, চাঁদপুরের সর্বত্রই বেড়েছে কুকুরের বিস্তার। রাস্তাঘাটে চলাচলকারী মানুষকে হুট করেই কামড়ে দিচ্ছে এরা। দল বেঁধে চলা এসব কুকুরের কারণে বাইরে বের হলে শঙ্কা নিয়ে চলাফেরা করছেন সাধারণ মানুষ।
শুধু কুকুরই নয়, পোষা বিড়ালের সংখ্যাও বেড়েছে আশঙ্কাজনক হারে। শহরের ট্রাক রোড এলাকার গৃহিণী শাহিন আক্তার একসময় 20টি বিড়াল পুষলেও বর্তমানে ঘরে আছে 8টি। মাসে 15,000 টাকা ব্যয় হলেও পরিবার জুড়ে বিড়াল প্রেমই তাদের আনন্দের উৎস। ছোলা নিয়ে বা ওরা যেটা নিয়ে খেলতে অনেক পছন্দ করে, আমি অনেক খেলা করি। এখন ওদের সাথে আমি খেলাধুলা করি, আমার ডিপ্রেশন থাকে না। তবে বিড়াল পোষার আনন্দের মাঝেও থেকে যাচ্ছে শঙ্কা, কারণ অনেক সময় এরা আচমকা খামচি কিংবা কামড় বসিয়ে দিচ্ছে। অন্যদিকে খাবারের সংকটে থাকা কুকুর হয়ে উঠছে আক্রমণাত্মক। কিছু প্রাণীপ্রেমী মানুষ খাবার দিলেও অনেকেই আঘাত করে তাড়িয়ে দেয়। কুকুরের কামড়ের হাত থেকে বাঁচতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধে কুকুরকে নিয়মিত ভ্যাকসিন দেওয়ার দাবি এলাকাবাসীর। আমরা সাধারণ মানুষ এই কুকুরের ইয়ের জন্য ভয়ে আছি। লেদা তারা বসে দেখি নেই তো, আর আমাদের ভেতরে কেমন ওই প্রাণীগুলো যাবে কোথায়? আমরা যদি ওদেরকে না ভালোবাসি, নিধন না করে এটাকে ও পরিমাণ মতো খাবার দিয়ে এটা এবং ভ্যাকসিনাইজ করে এটাকে এই পদ্ধতিটাকে রক্ষা করা দরকার। চাঁদপুরের বিভিন্ন উপজেলায় প্রতিদিন কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে কতজন চিকিৎসা নিচ্ছেন তার কোনো পরিসংখ্যান পাওয়া না গেলেও চিকিৎসকরা জানান, অতিরিক্ত রোগীর কারণে সরকারি হাসপাতালে জলাতঙ্কের টিকা শেষ হয়ে যাওয়ায় রোগীদের অনেক সময় বেসরকারি টিকা কেন্দ্রে ছুটতে হচ্ছে। এখন আপাতত উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে কুকুরের এই অ্যান্টি রেবিস ভ্যাকসিনটা নেই, কিন্তু জেলা সদর হসপিটালেও ছিল, ওটা ফুরিয়ে গেছে। আমি যতটুকু, আমরা গতকালকে একটা মিটিং করেছিলাম, ওনাদের কাছে নেই। পৌরসভা থেকে অচিরেই ওনারা কিছু ভ্যাকসিন পাবেন, তখন আবার বিনামূল্যে এই ভ্যাকসিনটা দেওয়া যাবে। ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনটা আমাদের সরকারি হাসপাতালগুলোতেও পাওয়া যায়, পাশাপাশি বাইরেও কিন্তু এটা আমরা পাওয়া যায়, এবং এই দামগুলা খুব বেশি নয়। কিন্তু আমরা মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করা দরকার। এই প্রকৃতিতে যে সমস্ত কুকুর এবং বিড়াল খাবারের অভাবে মানুষকে কামড় দিচ্ছে বা আক্রমণ করছে, তাদের যদি আমরা খাবারের ব্যবস্থা করতে পারি, তাহলে এই আক্রান্তের পরিমাণটা আশা করি কমে যাবে আর কি। চাঁদপুরে সঠিক পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয় জেলা জুড়ে প্রায় 50,000 কুকুর ও বিড়াল রয়েছে। বিড়াল পোষার প্রবণতা বেশি থাকলেও অধিকাংশ কুকুর প্রকৃতিতে বেড়ে উঠেছে। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। সাবেক সিএসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার হননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সাবেক নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়। এই ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে হর্টিকালচার সেন্টারের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে নানা নির্দেশনা দেন উপদেষ্টা। বলতেছেন যে হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনি ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব। যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব, এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। চাঁপাইনবাবগঞ্জে ডায়াবেটিস রোগীদের কাছে সাড়া পেয়েছে ব্রি 105 জাতের ধান। পরীক্ষামূলক এই ধান চাষ দেখতে প্রতিনিয়ত মাঠে ভিড় করছেন স্থানীয়রা। কৃষি বিভাগ বলছে, কম জিআই সম্পূর্ণ হওয়ায় এই ধান থেকে উৎপাদিত চালে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস। সোহান মাহমুদের তথ্য ছবি নিয়ে দেখুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের খানপাড়া গ্রামের জাকির খান দীর্ঘদিন ভুগছেন ডায়াবেটিসে, চলতে হয় বিভিন্ন বিধিনিষেধ মেনে। এই অবস্থায় খোঁজ পান ব্রি 105 জাতের ধানের। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়ক বলে 3 বিঘা জমিতে শুরু করেন এই ধানের আবাদ। জাকির খান জানান, কৃষি বিভাগের পরামর্শে এই ধানের পরীক্ষামূলক চাষাবাদ শুরু করেন তিনি। প্রতি বিঘা ধান রোপণে খরচ হয়েছে 14 থেকে 15,000 টাকা। আর প্রতি বিঘায় উৎপাদিত 28 মন ধান থেকে পাওয়া যায় 700 কেজি চাল। এই ধান যদি করা যায় তাহলে ডায়াবেটিস মুক্ত চাউল আমরা খাবো এবং এলাকার লোকজন সবাই উপকৃত হবে। জেলায় প্রথমবারের মতো এমন ধানের চাষাবাদ দেখতে প্রতিদিন ভিড় করেন স্থানীয়রা। এই চাল স্বাস্থ্যসম্মত ও লাভজনক হওয়ায় চাষে আগ্রহ বাড়ছে অনেকের। আমাদের এলাকায় এই জাতটা নতুন, আমরা দেখে এই জাতটা সামনে করব। গম করার পরে, সরিষা করার পরে ধানটা হয়েছে। ধানের ফলনও খুব ভালো, সুন্দর। আমিও আগামীতে আশা করি যে
1-2 বিঘা জমি চাষ করব। কৃষি বিভাগ বলছে ব্রি ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে এই ধানের জিআই 55 এর নিচে পাওয়া গেছে। এই চালে শর্করার পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী খাবার। এবছর দেখা যাচ্ছে পার হেক্টরে 7.5 থেকে 8 টনের মতো ফলন হয়েছে এবং আশা করা যাচ্ছে সামনের বছরে, এবং যেহেতু ডায়াবেটিক রোগী দিন দিন বাংলাদেশে বেড়ে যাচ্ছে, এই ধানের আবাদও দিন দিন বৃদ্ধি পাবে এবং কৃষক পর্যায়ে এটার জনপ্রিয়তা হবে। নতুন প্রজাতির এই চাল বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা। যদি দাম এমনই থাকে তবে ভালো পরিমাণ লাভ করা সম্ভব বলছেন চাষিরা। এখন চাঁপাইনবাবগঞ্জ। নওগাঁয় জমে উঠেছে আমবাজার। ল্যাংড়া, হিমসাগর, বাড়ি 4 জাতের আম বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা দরে, আর আম্রপালি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 80 টাকা কেজি দরে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন মাজিদুর রহমান। মাজিদুর, আপনার কাছে জানতে চাই, আমের সরবরাহ কেমন দেখছেন, দাম নিয়ে ক্রেতারা আসলে কি বলছেন? রাত্রি এই যে নওগাঁর যে সাপাহার, এটাকে আমের রাজধানী বলা হয়। সকাল থেকে কিন্তু আম আসতে শুরু করে এই বাজারে, এবং মাইলের পর মাইল কিন্তু রাস্তার ধারে এরকমই আমের হাট চলতে থাকে। আর এই হাটটি চলে একদম সন্ধ্যা পর্যন্ত। সে হাট থেকে বিভিন্ন স্থানের আম ক্রেতারা এখানে আসেন এবং আম কিনে এনে তারা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন। আর আজকে বাজারে যদি আমের দরদামের কথা বলি, সেটি হলো ল্যাংড়া, হিমসাগর, বাড়ি 4 এই জাতীয় আম, যেটি ভালো জাতের ভালো আম যেগুলো, সেগুলো বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, কোনোটা 35-30 টাকা কেজি দরেও রয়েছে। এছাড়া যেটি আমরুপালি, যেটা খুব ভালো জাত, সেটি হচ্ছে আপনার 60 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এইভাবে কিন্তু আমগুলো বিক্রি হচ্ছে, এবং সকাল থেকে কিন্তু এই আম এখানে আসছে এবং সন্ধ্যা পর্যন্ত যে হাটটি চলে, সেই হাটে কিন্তু প্রচুর পরিমাণে আম বিক্রি হয়। কখনো এখানে 50-60 টন আম বিক্রি হয়, তার চেয়েও বেশি হয়, 100-150 টনও আম কিন্তু এই হাট থেকে বিক্রি হয়। আর এই আমগুলো এখানে যেটি যায় সেটি হলো ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অনলাইন থেকে আরম্ভ করে একদম ট্রাকে করে কিন্তু আম এখানে বেচা কেনা হয়ে থাকে। আর এই যে আম, আর সে আমের যদি কেনা বেচার একটি কথা বলি, সেটি হলো এখানে কৃষকরা যে আম এখানে নিয়ে আসেন, সেটিতে কিন্তু 52 সনাতন পদ্ধতিতে যে সের ওজন, সেটি কিন্তু বাটখারায় 52 কেজিতে দিতে হয়, যেটি কেজি হিসাবে আসলে আপনার 40-45 কেজি কিন্তু আম এখানে কিনছেন হচ্ছে ব্যাপারীরা, তারা আম কিনছেন। এখানে কৃষকরা যেটি বলছেন যে 52 কেজিতে যদি আম দেওয়া হয় তাহলে তাদের অনেকটা লোকসানের মুখে পড়তে হয়। আর ব্যাপারীরা যেটি বলছেন সেটি হলো 4 কেজি ওজনটা তাদের ক্যারেট যেটি সেটিতে বাদ যায়। তাছাড়া সনাতন পদ্ধতিতে আম কেনায় তাদের বেশি নিচ্ছেন না, তারা 5 কেজি পর্যন্ত আম বেশি নিচ্ছেন, যে আমটি তারা বাসা এবং নষ্ট হওয়া বিভিন্ন কারণেই কিন্তু এই আমটি বেশি নেওয়া হচ্ছে। আর কৃষকের কথা হলো সে আমটি বেশি নেওয়ার কারণে তারা একটা লোকসানের মুখে পড়ছেন। আর এখানে যে আম বাগানগুলো রয়েছে, সে আম বাগানগুলোতে পুরো দমে কিন্তু আম এখানে পাড়া শুরু হয়ে গেছে, এবং হয়তো 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু আম আস্তে আস্তে কমে যেতে থাকবে। তখন হয়তো বাড়ি 4 জাতের যে আমটি সেটি আসতে শুরু করবে। তো এইভাবে এই যে সাপাহার বাজারে আম বেচা কেনা হচ্ছে, এবং এই বেচা কেনাটা চলবে আরও 1 মাস পর্যন্ত। তো এই ছিল রাত্রে আমার কাছে যে নওগাঁ সাপাহারের আম বাজার থেকে সর্বশেষ আমের দরদাম নিয়ে। কক্সবাজারের কলাতলিতে সৈকতের বালিয়াড়ি কেটে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম খাল, যে খাল দিয়ে হোটেল মোটেলের ময়লা পানি সরাসরি মিশছে সাগরে। এতে দূষণের পাশাপাশি পর্যটকদের জন্য তৈরি হচ্ছে মৃত্যু ফাঁদ। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, বালিয়াড়ি কেটে কৃত্রিম খাল তৈরির কারণ কি, এই বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন? রাত্রি মূলত সৈকতের আশপাশে যেসব স্থাপনা গড়ে তোলা হয়েছে, হোটেল, রিসোর্ট কিংবা এখানে যে ক্যাফের মতো স্থাপনাগুলো তৈরি করা হয়েছে, এগুলোতে সৈকতের একেবারে কাছাকাছি যে স্থাপনাগুলো, মূলত এই স্থাপনাগুলোতে নিজস্ব সৌরজ ব্যবস্থা নেই, এবং মূলত তাদের যে ড্রেনেজ ব্যবস্থা সেটি শহরের যে মূল ড্রেনেজ ব্যবস্থা তার সাথে কিন্তু যুক্ত নয়। এবং এইসব রিসোর্ট, ক্যাফে কিংবা যে রেস্তোরাঁগুলো রয়েছে, এই পানিগুলো কিন্তু সরাসরি
সমুদ্র গিয়ে অনেক সময় নামে এবং এখানে কলাতলি সৈকতের যে জায়গাটিতে আজকে কৃত্রিম খালটি কয়েকদিন আগে তৈরি করা হয়েছে, যেটি এখন বড় একটি খালের মতো আসলে রূপ নিয়েছে এবং সেই খাল দিয়ে প্রতিনিয়ত হোটেল মোটেল জোনের যে দূষিত বর্জ্য, সেই বর্জ্যগুলো কিন্তু সাগরে গিয়ে পতিত হচ্ছে এবং মূলত এই জোনটিতে কিছুদিন আগে এখানে আসলে আগে যে ছড়াটি ছিল সেই ছড়া দিয়ে বর্ষার যে পানি বা ভারী বৃষ্টি যখন হয় সেই বৃষ্টির পানি প্রবাহিত হয়ে সে ছড়া দিয়ে সাগরে প্রাকৃতিকভাবে নামতো। তবে সম্প্রতি যে কাজটি হয়েছে আসলে এখানে একটি ক্যাফে কর্তৃপক্ষ স্বাভাবিক চলাচলের যে রাস্তা পানি চলাচলের সেটি বন্ধ করে তারা একটি অস্থায়ী বাঁধ নির্মাণ করে দিয়েছে বালির বস্তা দিয়ে এবং এই বালির বস্তার কারণে মূলত আবার এরপরে এই বালির বস্তা দেওয়ার পরে যখন পানি জমে যায়, জলাবদ্ধতা তৈরি হয়ে যায় এই স্থানটিতে, এর প্রেক্ষিতে তারা কিন্তু এখানে একটি ছোট খাল তৈরি করে দিয়েছিল, যেটি পরবর্তীতে প্রবল বর্ষণের সময় আকার বেড়েছে এবং জোয়ার ভাটা যখন এই পথ দিয়ে চলাচল করেছে তখন সেটি বড় আকার রূপ নিয়েছে এবং সেটি কিন্তু গুপ্ত খালের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে পর্যটক যারা রয়েছেন তারা কিন্তু এটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের যে গুপ্ত খালের মতো পরিস্থিতি সেটি কিন্তু তাদের জীবনের ঝুঁকি তৈরি করছে বলে তারা মনে করছেন এবং জেলা প্রশাসক এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আমাদেরকে দিয়েছেন। রাত্রে এই ছিল সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন মন্তোষ বেতক্য। শেষ করছি এখন জনপদে, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সাবেক সিএসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার হননি। নুরুল হুদাকে মব জাস্টিস কাম্য নয়, আইন শৃঙ্খলার কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। নিজস্ব ব্যবস্থাপনায় চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল, জনবল সংকটে পরিচালনা কঠিন হওয়ার শঙ্কা। শ্রমিকের বিষয়গুলো ডিল করত অপারেটর, এখন এই পুরো বিষয়টা যদি চট্টগ্রাম বন্দর নিজে ডিল করে তাহলে তার জন্য একটা বার্ডেন হয়ে যাবে। বান্দরবানে বেপরোয়া চোরাচালান চক্র, রমরমা ব্যবসায় সীমান্তে গর্জনিয়া বাজারে ২৬ কোটি টাকা ইজারা। এবং বরগুনায় কুমিল্লার পর চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, বিভিন্ন জেলায় বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।